আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি বুঝতে পারছি যে বাবার মৃত্যুবার্ষিকীতে আপনাদের নিমন্ত্রণ করেছি, ফলে একটুখানি অত্যাচার করতে পারি। আপনারা না খেয়ে তো চলে যেতে পারবেন না, না হলে 1-2 মিনিট আমি শেষ করে দিতাম। মানে আমার মনে হচ্ছে কয়েকটা কথা বলা দরকার। কালকেও আমাকে নড়ালে খুব বড় প্রোগ্রাম হচ্ছে একটা, 2-3টে দেশের লোকজন, 2-3টে কি 4-5টা দেশের লোকজন, বিশিষ্ট লোকজনকে ডেকেছেন, আমাকেও ডেকেছেন। তো সেখানে ওই একই কথা বলবো যেটা আজকে আপনাকে এখানে বলবো। ওখানকার এই অনুষ্ঠানটা মতুয়া সম্মেলন না, মতুয়া ইতিহাস সম্মেলন। মতুয়া ইতিহাস সম্মেলন কালকে যে অনুষ্ঠানটাতে যাব। আমি বাবা মা সম্পর্কে বেশটা 2-4 কথা বলেছিল, আমি 2-4টে কথা বলি। পুরনো লোকজন তো নেই। আমি কিন্তু প্রাইমারি স্কুলের শেষের দিকে পড়েছি আলিপুর স্কুলে, কারণ ওই স্কুলে যেতে চাইতাম না। খাওয়ার সময় থেকে বাবা হাত ধরে বসতেন, ছাড়া পেলেই দৌড়, আর স্কুলে যাওয়া হতো না। মানে পুকুরে গিয়ে হাত ছাড়া পেলে ওই পাশে চাপা, ওই পাশে উঠে গিয়ে বিলে গিয়ে চাপ দিতাম। আমাদের মিরো ঠাকুরদা ছিল, সুযোগ মজদার, ওই লম্বা এতটা, তাকে নিয়ে গিয়ে বিল থেকে দৌড়ে আমার স্কুলে নিয়ে যেতাম। আর মা হলো তখনকার দিনে আর ভাই বোন সব বললো, ওই ডিম রান্না করলে না, ওই যেটা দেখতাম ইয়েতে সেইটা মনে হতো বড়, থালায় দিলে মনে হতো ছোট। তো ওদের সব কয়টা ডিম আমার থালা একবার করে ওই ঘুরে ঘুরে আবার ইয়েতে ফিরে যেত। মা এতটা ভাই বোন তো অনেক, তবু আমাকে একটু বোধহয় বেশি ই করতেন, বান্ধবীটাও বেশি করতাম। তো যাক, অনেকেই বলেন এবং আমিও এখন বুঝি, এই বাড়িতে না জন্মালে প্রাইমারি স্কুলের গন্ডি পার হতো না। তো সেটা মা বাবার জন্যই হয়েছে। আর আমি আপনাদের আজকে যেটা বলবো সেটা হলো, আমরা একটা আন্দোলন করি ওখানে। আপনারা অনেকে জানেন যে আমি রাজনীতি করতাম। আমার একটা ফর্মুলা ছিল, সেটা হলো বাঘ সিংহের লেজ না হয়ে কুকুরের মাথা হওয়াও আমার কাছে বেশি গৌরবের মনে হতো। যে কারণে আমি ওখানে রাজনীতি যে কদিন করেছি, আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট পার্টির প্রেসিডেন্ট ছিলাম, সেই পার্টির অল ইন্ডিয়া পার্টির জেনারেল সেক্রেটারি। তাদেরও 3টে 4টে 5টা এমপি বরাবরই ছিল। তারপরে যখন পার্টিটা খানিকটা বড় হলো, আমাদের পার্টির নেতারা মন্ত্রী হওয়ার মতো জায়গায়ও চলে গেল, কেন্দ্রে, বিভিন্ন রাজ্যে তো ছিলই। সেই সময় আমাদের পার্টি মোদির যে একটা এনডিএ গভর্নমেন্ট, মানে মোদির সাথে যে যোগটা, তাতে যোগ দিল আমাদের অল ইন্ডিয়া লিডার। ফলে আমি এবং আমাদের স্টেট পার্টি আমরা সবাই পদত্যাগ করে পার্টিটা ছেড়ে দিই। তারপর থেকে পার্টি আর করিনি। তারপর থেকে এই 20 বছর ধরে উদ্বাস্তু আন্দোলনটা করি। উদ্বাস্তু আন্দোলন মানে এখান থেকে যারা ওখানে গিয়ে পড়েছে তাদের নাগরিকত্বের প্রশ্ন, এবং সেইটা 3 সাল থেকে আমরা শুরু করেছিলাম। আজকে এসে সমস্যা মেটেনি তো বটেই, আরো জটিল হয়ে গেছে। যদিও তার মধ্যে কিছু উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, সেগুলো আমি অত ডিটেলসে যাচ্ছি না, এবং এইটাই করেছি। আবার এখানে যখন আমি এসেছি, আপনারা জানেন, আমি যখনই সুযোগ পেয়েছি এবং 10টা লোকের সামনে 2টো কথা বলার, আমি কিন্তু এখানকার লোকজনকে বলেছি যে ও দেশে আর ছেলে মেয়েকে না পাঠাতে। কারণ আমি এই আন্দোলনটা করতাম বলে দেশের আইন কানুনটা জানি। আমরা এখানে বা ওখানে পার্লামেন্টে কি বিল পাস হয়, কি আইন হয়, তার খবর আমরা কে রাখি? আমাদের নমশূদ্র সম্প্রদায়ের লোক এখানে কেন, ভারতেও তো রাখে না। কিন্তু এই বিশেষ বিষয়টা প্রথম থেকে আমি খোঁজ খবর নিতাম বলে আজকে সারা দেশ সেই বিষয়টা নিয়ে চিন্তিত।
সব পার্টি আজকে প্রধান একটা বিষয় এই নাগরিকত্বের বিষয়টা, এবং এটা আমি যদি 3 সাল থেকে এটা শুরু না করতাম তাহলে এইটা কিন্তু আজকে এই অবধি আসতো না, এটা বড় সর্বনাশ হয়ে যেত। আপনারা হয়তো জানেন না 2004, 5, 6 সালে ওখানে ধরপাকড় শুরু হয়েছিল, বহু লোক জেল কেটেছে, পুশব্যাক হয়েছে। একবার ভোটার তালিকা সংশোধন তো ওয়েস্ট বেঙ্গলে 12 লাখ 13 লাখ করে নাম বাংলাদেশি বলে কেটে দিয়েছে, নাম বাদ দিয়ে দিয়েছে। এইটা 2005, 6, 7 সালে শুরু হয়েছিল। আমাদের আন্দোলনের ফলে সেটা থেমে যায়। তারপরে কংগ্রেস সরকার এসেছিল। প্র্যাকটিক্যালি ওখানে কংগ্রেস সরকার কখনো নাগরিকত্বের প্রশ্ন নিয়ে কোনোদিন কোনো প্রশ্ন তোলেনি, যে কারণে এখানকার লোকের একটা ধারণা ছিল। আমি এখানকার আমাদের ভাগ্নের প্রিন্সিপাল বাবুর সাথেও কথা বলেছি, উনি আমাকে বলেছেন যে মামা তুমি বলো, কিন্তু ও ঠিক হয়ে যাবে। আমি তখন কিন্তু বলতাম যে আইন কানুন পাল্টে গেছে, হয়ে যাচ্ছে, কিন্তু কখন গিয়ে এইটা আটকে যাবে তখন কিন্তু এই ছেলেমেয়েগুলোর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। এবং এই নিয়ে 3 বার বিজেপি ক্ষমতায়, প্রথমবারে এসেই এমন আইন তৈরি করে যে আইন নিয়ে আমরা তকাল ধরে মতুয়া এবং আমরা যে আন্দোলনটা করেছি, তো সেটা মানে সেই বলে দিয়েছিল বিনা পাসপোর্টে গেলে অনুপ্রবেশকারী, এবং সে ভারতে নাগরিকত্ব পাবে না, হিন্দু হোক আর মুসলমান হোক। 20 বছর লড়াইয়ের পরে সেইটা গেছে যে এই লোকগুলো আর অনুপ্রবেশকারী নয়, ফলে তাদের আর পুলিশ ধরে তাড়িয়ে দিতে পারবে না, জেলে ঢোকাতে পারবে না। কিন্তু তারা নাগরিক হয়ে গেলেন এটা কিন্তু নয়, যদিও বিজেপি বলছে এটাতে নাগরিক হয়ে যাবে, কিন্তু তাতে নাগরিকত্বের কোনো প্রশ্ন নেই এবং সেই আইনে নাগরিকত্ব হবে না। শুধু তাদের ওইটুকু সুবিধা হলো, অনুপ্রবেশকারী বলেছিল, কার-19 যেটা হয়েছে তাতে আর অনুপ্রবেশকারী তাদের বলবে না। তারা চাইলে এবার নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে। কিন্তু মুশকিল হচ্ছে, আমি এখানে ক্লাস 7-এ গিয়ে ওখানে পড়েছিলাম, চাকরি পেয়ে গেছি। এখন আমার দরখাস্ত করতে গেলে তার মধ্যে কলাম আছে কোথায় জন্মেছিলে, যশোর। এই যশোরের মানুষ বাংলাদেশি হয়ে আবেদন করতে হবে। চাকরি করি আমি, কারণ 7-8-এ তখন পড়েছে, তখন তো ওই দেশের সার্টিফিকেট। এখন এইটা পারবে কিনা, আমার বড় ব্যবসা আছে, আমার ব্যাংক ব্যালেন্স আছে, আমার এখানে আবেদন করতে হবে, বাংলাদেশি হিসাবে আবেদন করতে হবে। সে আবেদন মঞ্জুর হতে পারে, না মঞ্জুর হতে পারে। ফলে প্রশ্নটা কতটা কঠিন সেটা যখন ওই আবেদন করার মতো অবস্থায় এসে যাবে তখন সবাই বুঝতে পারবে। তো এইটা একটা বিষয় হয়েছে, এবং তার একটা কাট অফ ডেট আছে, সেটা আছে 2014 সালের 31শে ডিসেম্বর, মানে 10 বছর আগে। কিন্তু 14 সালের পরে 15 সালের 1 জানুয়ারি থেকে যে ভারতে গেছে সে হিন্দু হলেও কিন্তু অনুপ্রবেশকারী, সে কিন্তু হিন্দু হলেও অনুপ্রবেশকারী। এটা 2014 সালের আগে যারা গেছে, ফলে এই ব্যাপারটা আছে। তো এখন আপনারা বোধহয় শুনেছেন কিছুদিন আগে, হঠাৎ ইলেকশনের আগে মানে ঘরে ঘরে সব এসে গেছে, এখান থেকে গিয়ে যারা আধার কার্ড করেছিল সেটা ডিঅ্যাক্টিভেট করে দিল, নিষ্ক্রিয় করে দিল, আর বললো যদি সক্রিয় করতে হয়। এবং দিয়েছে 28A বলে একটা রেগুলেশন আছে, তাতে 28A রেগুলেশন হচ্ছে বিদেশিরা আধার কার্ড করেছে। ফলে আপনি বিদেশি, আপনি আধার কার্ড করেছেন, ঠিক আছে, আধার কার্ড বিদেশিরাও পেতে পারে। তাহলে আপনি এখানে যে বৈধভাবে আছেন, মানে ভিসা নিয়ে যদি এসে থাকেন সেটা এক্সটেনশন করে আসেন কিনা, যদি থেকে থাকেন পাঠিয়ে দিন, অ্যাক্টিভেট হয়ে যাবে, আর না হলে আপনার গেল। আধার কার্ডের ব্যাপারটা ওর বেশি আর কিছু করবে না, কিন্তু ডাটাগুলো কিন্তু সব গভর্নমেন্টের কাছে পৌঁছে গেছে যে আপনি বিদেশি, এবং এগুলো যখন চালু করবে তখনই কিন্তু বিপদ। এবং আমি আসার এই 7-8 দিন আগে ঠাকুরনগরে 1000 চিঠি এসে গেছে যে কোনো ভাবে হোক তোমার নামটা ভোটার তালিকায় উঠে গেছে, আগামী 27 তারিখ, 20 তারিখের নোটিশ, 7 দিন টাইম দিন, 27 তারিখ, মানে 27শে ফেব্রুয়ারি ডেট ছিল, এটা তো মাস 27শে ফেব্রুয়ারির মধ্যে ওইটা অফিসে গিয়ে তোমাকে তোমার নাগরিকত্বের পরিচয় প্রমাণপত্র নিয়ে যেতে হবে, না হলে
ভোটার তালিকা থেকে তোমার নাম কেটে দেওয়া হবে। ইলেকশনের আগে বিজেপির লোকজন গিয়ে সেখানে গিয়ে এখন হামলা করেছে, করে বলেছে যেভাবে হোক ইলেকশন পর্যন্ত এটা তোমরা আটকে রাখতে হবে, এটা যেন না হয়, কারণ এই শেষের দিকে যাওয়া লোক সব বিজেপি করে। হ্যাঁ, এই কারণে এই ব্যাপারটা আটকে গেছে। কিন্তু এই যে প্রক্রিয়া যেটা শুরু হয়ে গেছে, আমরা চাইছি না, কিন্তু আমরা হতে পারে, মানে সব থেকে খারাপ অবস্থাটা মাথায় রাখা দরকার যে আমাদের এই যে সমস্ত ছেলে মেয়ে এখান থেকে গেছে 7-8 পাস করে যারা ওখানে চাকরি বাকরি পেয়ে গেছে, তাদের মধ্যে অনেকেরই হয়তো এইটাতে বড় বিপদ হয়ে যাবে। আসলে এখানকার লোক যারা ওখানে গিয়ে ভোটার কার্ডে নাম তুলেছে, আধার কার্ড করেছে, তারা তো ছেলে মেয়েদের জন্যই করেছে, যে ছেলে মেয়েদের চাকরি বাকরির সময় মা বাবার ডকুমেন্ট চাইবে, কিন্তু আসলে এইটাই হয়ে যাবে হয়তো বড় বিপদ। তো যাই হোক, আমরা এই ব্যাপারটা নিয়ে এত বছর চেষ্টা করতে করতে আমি এবছর একটা ডেভেলপমেন্ট হয়েছে, আমি একেবারে কংগ্রেসের খাড়গে সাহেব যে অল ইন্ডিয়া প্রেসিডেন্ট, তার সাথেও দেখা করেছি। ডিসেম্বরের 20 তারিখে দেখা করেছিলাম, দেখা করে বোঝাতে আলটিমেটলি কংগ্রেস রাজি হয়েছে, আমরা যেভাবে ভাবছি সেরকম একটা আইন তৈরি করার ব্যাপারে রাজি হয়েছে। সিপিএম রাজি হয়েছে, তাদের সাথে 7-8টা বৈঠক, সিপিএম মানে সিপিএম এর একদম টপ লিডারদের সাথে বসে টসে তারপরে বোধহয় 5 ফেব্রুয়ারি না 7 ফেব্রুয়ারি আমরা কংগ্রেসের লিডার 2 জন, সিপিএম এর লিডার 3 জন, মানে মূল যে লিডার টপ লিডার যারা, আর আমি আর একজন মুসলিম আমাদের সংবিধান বাঁচাও মঞ্চের কামরুজ্জামান, আমরা একটা প্রেস ক্লাবে একটা প্রেস কনফারেন্স করে ওরা ডিক্লেয়ার করেছে। এখন মতুয়া আর উদ্বাস্তু সংগঠন আমরা এই 20 বছর ধরে করেছি, কোন পলিটিক্যাল পার্টি কিন্তু কোন সুনির্দিষ্ট অবস্থান তারা জানায়নি, মানে বলতে পারে একক চেষ্টায় এটা করতে করতে এখন সিপিএম এর মতো বড় পার্টি, কংগ্রেসের মতো বড় পার্টি, তারা কিন্তু উদ্বাস্তুদের, ফলে আমরা এইরকম হয়তো আমাদের 20 তারিখে একটা কনভেনশন আমরা রেখে দিয়ে এসেছি, যেখানে সিপিএম কংগ্রেসের টপ লিডাররা থাকবেন, আমি থাকবো, আমি উদ্যোক্তা, আমি সভাপতিত্ব করব। সেখানে আমরা আমি অন্তত প্রস্তাবটা এরকম রাখবো যে যারা গিয়ে পড়েছে অলরেডি, যারা অলরেডি ওখানে চলে গেছে, তাদের ব্যাপারটা প্রয়োজনে একটা বর্ডার সিল করে তাদের ব্যাপারটা, তাদের জাতীয় পরিচয়পত্র ইত্যাদি করে দাও, একটা নতুন আইন তৈরি করে। হয়তো সেটাতে যদি রাজি না হলেও 18-20 একটা কাট অফ ডেট হবে, 14 থেকে একটু বেরিয়ে, যদি এইটা একটা জায়গাতে সিপিএম কংগ্রেস যদি রাজি হয়, কি হবে জানি না, আমি কিছু কথাবার্তা বলেছি, আমি চলে যাবো তাড়াতাড়ি 11-12 তারিখে, কারণ ওই ব্যাপারটা নিয়ে আরেকটু ওদের সাথে কথা বলতে হবে এই কনভেনশনের আগে। তা আমার যেটা বলার সেটা হলো এই যে এবার কিন্তু এখানকার মানুষকে, আপনারা যারা শুনছেন এবং আপনাদের আত্মীয় স্বজন পরিচিত লোকজন অঞ্চলে যারা আছে, তাদের কিন্তু এইটা বলুন যে আর ভারতে পালিয়ে যাওয়ার আর কোনো পথ নেই। ফলে এই জায়গাতে লড়াই সংগ্রাম করে, এই জায়গাতে মিলে মিশে এই দেশের একজন হয়ে এইখানে থাকতে হবে, এর কোনো বিকল্প কিন্তু নেই। ফলে এইটা অনেকে বলছে যে আপনারা দাবি সনদ এরকম করুন, আগেও যারা আসবে পরেও যারা আসবে তাদেরও নাগরিকত্ব দিতে হবে, এই সমস্ত জিনিস তো হয় না। আমরা এখন অব্দি যেটা বলছি, সেই দেশভাগের সময়ে জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, মহাত্মা গান্ধী, তাদের কিছু কমিটমেন্ট ছিল, সেটাকে ধরছে, কিন্তু দেশের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে, কারণ 76 বছর পার হয়ে গেছে। ওখানকার লোকজন যারা, স্থানীয় লোক যারা, তাদের মধ্যেও একটা বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে যে কতকাল আর এটা চলবে। ফলে এইবার একটা দাড়ি টানার সময় এসেছে, সেটা এই এলাকার লোকে সেটা একটু বুঝে নিলে, বিষয়টা এখানে বসে আছে, ওই যারা বলছিলেন না, তারা মনে করতো যে হয়ে যাবে, পয়সাতে হয়ে যাবে। এখন তারা বাড়িতে হতো দৈনিক 3-4টে পার্টি, মানে এক সময় 2-3 জন করে আসছে, দাদা আমার এই অবস্থা, এই সময় এসেছিলাম, এই সময় পাসপোর্ট, আমার কি হবে, আমার ছেলে এই অবস্থা, আমার কি হবে। এখন বাড়িতে আসি তাহলে চা বানাতে হয়, মানে এখন প্রতিদিন বাড়িতে কোথায় কোথায় চিনি না তাদের, তারা সব আসছে, যে এসে টেলিফোন তো মানে কান থেকে নামানো যাচ্ছে না, আমার এই অবস্থা কি হবে, আপনারা এইটা দাবি করুন, এইটা দাবি করুন। এতদিন তারা আমাদের আন্দোলনে আসতো না, লুকিয়ে থাকতো, কিন্তু এবার আমরা বলছি আর তো লুকানোর জায়গা নেই, বাড়িতে যখন নোটিশ পৌঁছে গেছে, মানে গভর্নমেন্টের কাছে কাগজপত্র তারা
সব পেয়ে গেছে, তুমি যতই লুকিয়ে থাকো। আমাদের এখান থেকে লাস্ট দেখেছে, আমার এখানে একজন বন্ধু ছিল না, বুঝতে পেরেছেন তো? আমি নামটা বলছি না, সবাই বুঝতে পারছে, সবাই পাঞ্জাবে থাকে। আমাকে বলছে এটা কি হলো, আমার কি হলো, বলে আমার নামে নোটিশ এসছে। তখন তাই বলে সবার নামে এসে তুই তো সেদিন আসলি। বলে আমি তো নাম পাল্টে দিয়েছি, বাবার নামও পাল্টে দিয়েছি, ছেলে মেয়ে বউ ছেলে মেয়ে যাবে, ফলে ওরটা তো অসুবিধা না, যেহেতু আমার সাথে এখানে বসতো, বসে বসে শুনতো, আইন কানুনটা সম্মান করে বলেছে আমি নামও পাল্টেছি, আমার বাবার নামও পাল্টেছি, যে অন্তত ছেলের যাতে অসুবিধা নাই। আমার বাড়িতে নোটিশ চলে এসছে। তার মানে ওই যে বায়োমেট্রিক, যেটা চোখের মনি, হাতের ছাপ, ভিসা করার সময় লাগে, বর্ডারে গিয়ে লাগে, সেইগুলো সব এক জায়গায় টালি করেছে আধার কার্ডের সাথে এবং ওখানকার যে ডকুমেন্ট। ফলে এইরকম একটা অবস্থার মধ্যে মানুষজন আছে। মানে যদি শেষ পর্যন্ত, মানে 24-এ যদি বিজেপি ক্ষমতায় আবার আসে, তাহলে একবার নিশ্চিত থাকুন এই লোকগুলো কোনো গতি নেই, কোনো গতি নেই, কাউকে ছাড়বে না। আর আমাদের এই সব লোকজনই হচ্ছে সব বিজেপি সাপোর্টার। ওখানে যারা আছে তারা, ওদের যারা আত্মীয় মা বাবা এখানে আছে, এখানে দেখো তারা মোদী ভক্ত, অথচ তারাই ছাড়া নাগরিকত্ব নিয়ে এই উৎপাত করা, এই বিপদে বেলা আর কোন পার্টি এটা নিয়ে মাথা ঘামায় না। তো এই কথাগুলো বলা, অনেকটা সময় চলে গেল। আর এই পত্রিকা সম্পর্কে বলতে পারি, আরো 50টা পত্রিকা যদি আমি গত সংখ্যার পত্রিকা নিয়ে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো। মানে যেভাবে হোক, আমার তো 32-35টা বই আছে, এবং এক একটা বই কোনোটা 5 বার 4 বার করে রিপ্রিন্ট হয়েছে, মানে সংস্করণ বেরিয়েছে, একটা পরিস্থিতি হয়ে গেছে। এবং এই বই মেলায় অন্যের বই পড়ে থাকছে, আমার বই কিন্তু পড়ে থাকে না, খুব বিক্রি হয়, কারণ সমসাময়িক ঘটনাগুলো নিয়ে সব লেখা। তো এই পত্রিকা খুব ভালো চাহিদা। আমার বোন একটা বই লিখেছিল, বইটার নাম অঙ্গার, ওই যে দুলু। তো সে লিখেছিল এইখান থেকে যাওয়ার পথে ওই যে অভিজ্ঞতা, ও তো তখন 8-9-এ পড়তো, ওর কাছে অন্তত আমি বলতে পারি অন্তত 15 জন গবেষক এসছে এই ডিটেলসটা জানতে, তারা এই বিষয়টা নিয়ে গবেষণা করছে, ওই বইটা তারা কালেক্ট করে। আর এই বিষয়টা বেরোবার পরে বিষয়টাও অনেক জায়গায় ইন্টারভিউ দিতে হয়েছে, বিভিন্ন গবেষক এই ইউনিভার্সিটিতে বিদেশে তারা এসে এইগুলো জানতে চাইছে, আরো ডিটেলস জানতে চাইছে। তো পত্রিকাটা ওখানে খুব ভালো ইয়ে আছে, কিন্তু নিয়ে যাওয়াই একটা সমস্যা। ওখানকার লেখকেরও লেখা আছে 2-1টা। আর আপনারা, আমি জানি না এখানকার পত্রিকার মান কিরকম জানি না, কলকাতায় কিন্তু এই মানের পত্রিকা কিন্তু খুব কম। পত্রিকা বেরোয় ছোটখাটো এদিক ওদিক, সব বেশিরভাগই পত্রিকা এরকম মানের পত্রিকা কিন্তু খুব কম বেরোয়। আমি জানি না বাংলাদেশে কিরকম ইয়ে করে। তো সেদিক দিয়েও পত্রিকার এটা ভালো, লেখাও খারাপ নয়। এবং আমার ধারণা মিলন, যদি 10টা থেকে 20টা সংখ্যা তুমি বের করো, তুমি দেখবে তখন তো তুমি লেখা বাছাই করবে, কাটটা ছাপবো না। আর এই পত্রিকা যদি বেরোয়, এখানকার ছেলেমেয়েরা আজকে ইচ্ছুক অনিচ্ছুক যাই হোক, দেখবে যে ছেলেমেয়েরা এখানে লেখা শুরু করবে, এবং 2 বছর 3 বছর যেতে যেতে এখানে কিছু লেখক বেরিয়ে যাবে। এটা একেবারে অবশ্যম্ভাবী, এর কোনো বিকল্প নেই। আর আপনি যেগুলোকে বললাম যে 3-4টে পত্রিকা দেওয়ার সময় মনে করে দিয়ে দিও, ওনার কলেজে গিয়ে মাস্টারমশাই এবং যারা একটু প্রমিনেন্ট ছাত্রছাত্রী তাদের একটু দিয়ে বলা যে তোমরা লেখো, ওখানে এটা ছাপা হবে। তো পত্রিকা অন্য কোনো সমস্যা হবে না। এখন সমস্যা হচ্ছে তোমরা 3 জন সম্পাদকের ব্যস্ততা, তুমি, সুকান্ত আর আমাদের অনুপম হেরা, তাই তো? তো তারা সবাই তো ব্যস্ত মানুষ। তো যাই হোক, তার মধ্যে দিয়ে একটুখানি কষ্ট করে এটা করো, দেখবে এলাকার, আমি পত্রিকার জন্য বলছি না, এলাকায় কিছু লেখক ঠিক বেরিয়ে যাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আর এরপর রান্না তো হয়ে গেছে নাকি? হ্যাঁ, রেডি। তাহলে এবারে গুছিয়ে গেছে নিয়ে আপনারা, মানে এখানে তো এই যে আমাদের 10,000-টার মতো লোকজন আমরা বসে রেখেছি এখন থেকে, না তার তো একেবারে বসে থাকার মতো কন্ডিশন নয়। তো ভবেন সালাস কি চলে গেল না আছে?
ভবেন সানাদের নিয়ে একটু লেখা দরকার। ভবেন সানা আমার মনে হয় বসিরহাটি স্কুলের সর্বকালের সেরা স্পোর্টসম্যান। ভবেন সানা, বিজয় সর্দার, আমাদের নিমাই, আলাদা মনে আছে? তুমি সেবার প্রথম ওই গেম টিচার হিসেবে ঢাকায় নিয়ে গেছিলে। ও দৌড়চ্ছে, হাতে ব্যাগ নিয়ে 400 মিটারে 20 মিটার আগে গিয়ে হাজির হলো। ব্যাগ হাতে করে, ব্যাগ দেবে কার কাছে? ছোট্ট একটা ব্যাগ নিয়ে গেছিল, হয়তো তাতে কি গামছা ছিল, তাই নিয়ে দৌড়িয়ে সবার আগে নিমাই। এই আমাকে নিমাই বিশ্বাস। এবং ওই রিলটা আগে একসময় সিনেমায়, ওই সিনেমা শুরু হয়ে একটা রিল দেখাতো না, মনে আছে? ওই নীল আকাশের নিচে একটা সিনেমা, তার আগে ওই রিলটা দেখাতো, আমাকে নিমাই দৌড়চ্ছে, হ্যাঁ, ব্যাগ হাতে করে সবার আগে। আমাদের এখানকার 400 মিটার দৌড়তো, সেই সময় দৌড়তো অলিম্পিকের রেকর্ড দেখে। অলিম্পিকে কত টাইম ছিল সেই রেকর্ডটা দেখে ওখানে দৌড়তো। তো এই সবগুলো আমাদের লেখার মধ্যে যাদের এটা আছে, এটাও তো একটা খেলাধুলো জীবন, খেলোয়াড় হিসেবে তার যে ইয়েটা, এগুলো, এই যে সংস্কৃতি, এই যে ঐতিহ্য, এগুলো একটু লেখালেখি করা দরকার। ফলে এগুলো লিখতে গেলে দেখবে যে আরেকজন হয়তো উৎসাহী হয়ে এটা লিখে ফেলবেন, যে এটা তো আমি লিখতে পারি। তো এইভাবে একটু লিখুন, দেখবেন এই পত্রিকাটা চলবে এবং এলাকার ছেলেমেয়েরা আস্তে আস্তে লেখক হিসেবে বেশ কিছু লেখক উঠে আসবে। এই কথাগুলো বলে আপনাদের সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।